আইপিএলে 10টি দলের মধ্যে কোন দলের বোলিং সব থেকে বেশি শক্তিশালী হতে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো, বা শক্তিশালী লাগছে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। 2025 আইপিএলে নিলাম হয়ে গেল এবং সব দলের কিন্তু দল কিনে নিয়েছে, এখন ট্রেড করা শুধু বাকি। কিন্তু বড় বড় প্লেয়াররা কিন্তু বড় বড় দলে গেছে, যেমন সিরাজের মতো প্লেয়ার আরসিবি ছেড়ে গুজরাটে গেছে, আবার দিল্লি ছেড়ে অ্যান্ডি চিনোকের মতো বোলার কলকাতায় গেছে, আবার মিচেল স্টার্কের মতো বোলার যে আগেরবার সব থেকে বেশি মূল্য পেয়েছিল দিল্লির কলকাতার প্লেয়ার, সে কিন্তু গেছে দিল্লিতে, এখন দিল্লিতে খেলছে। রাহুল চলে গেছে আবার দিল্লিতে, দিল্লির অধিনায়ক হচ্ছে, সে ছিল লখনৌ সুপার জায়ান্টসে। অনেক কিন্তু পরিবর্তন হয়েছে। ওটা ব্যাটিংয়ের ক্ষেত্রে বললাম, মানে রাহুলেরটা আমি এমনি উদাহরণস্বরূপ বললাম। আর জোফরা আর্চারের মতো প্লেয়ার কিন্তু আবার রাজস্থান রয়্যালসে পুনরায় ফিরে এসেছে। তুষার দেশপান্ডের মতো প্লেয়ার চেন্নাই সুপার কিংস ছেড়ে রাজস্থান রয়্যালসে এসছে। আবার বহু বছর পর ভুবনেশ্বর কুমার কিন্তু আরসিবির হয়ে খেলতে চলেছে। সেই জন্য কোন দলের বোলিং বেশি শক্তিশালী সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। প্রথমে বলি রাজস্থান রয়্যালসের যদি কথা বলি, রাজস্থান রয়্যালসের বোলিংয়ে রয়েছে জোফরা আর্চার, সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে। রাজস্থান রয়্যালসের এই তিনজন রয়েছে। এছাড়া রয়েছে ভালো ওয়ানেন্দু হাসারাঙ্গা রয়েছে, থেকসানা রয়েছে, হ্যাঁ, ফাজিল ফারুকি রয়েছে, মাফাকা রয়েছে, আকাশ মাদোয়েল রয়েছে, অশোক শর্মা রয়েছে, কুমার কার্তিকেও রয়েছে। সেই জন্য ফাস্ট বোলিংটা ভালোই। তবে এই বোলিংয়ের নেতৃত্ব দেবে হয়তো জোফরা আর্চারই এখানকার বেস্ট বোলার। আর ওইদিকে স্পিনারের ক্ষেত্রে হাসারাঙ্গা, দুজনকেই তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আগে চাহালও ছিল, আর ওইদিকে রবিচন্দ্রন অশ্বিনও ছিল। এরা দুজন হাতছাড়া হয়েছে, কিন্তু ওয়ানেন্দু হাসারাঙ্গাকে তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এটা বুদ্ধিমানের কাজ করেছে। রাজস্থানের কিন্তু বোলিংটা যথেষ্ট ভালো লাগছে। 2025 আইপিএল কাঁপাতে পারে এরকম কিন্তু বোলিং লাগছে এই রাজস্থানের বোলিংটা। আকাশ মাদোয়েল যে উইকেট মোটামুটি তুলতে পারে সেই সব প্লেয়ার রয়েছে, তবে প্রচণ্ড মার খায় আকাশ মাদোয়েল, এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ব্যাক করেনি। রোহিত শর্মাই তাকে খেলাতো এবং একটা দুটো ম্যাচে বোধহয় 5 উইকেটও নিয়েছিল, খুব ভালো বল করেছিল, কিন্তু তারপরে মারও খায় যা। আর এইদিকে সানরাইজার্স হায়দ্রাবাদে হার্ষাল প্যাটেলের মতো প্লেয়ার রয়েছে, হার্ষাল প্যাটেল, তারপরে প্যাট কামিন্স, মোহাম্মদ শামি, হ্যাঁ, এইসব প্লেয়াররা কিন্তু রয়েছে। মোহাম্মদ শামি জিটি ছেড়ে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে চলেছে। সানরাইজার্স হায়দ্রাবাদে টিম নাটরাজন কিন্তু হায়দ্রাবাদ ছেড়ে চলে গেছে, মানে হাতছাড়া হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদে প্যাট কামিন্স রয়েছে, অ্যাডাম জাম্পার রয়েছে, রাহুল চাহার রয়েছে। এই দলের বোলিংও যথেষ্ট ভালো। জয়দেব উনাদকাট রয়েছে, জিসান আনসারি রয়েছে, তারপর হলো ব্রেন্ডন কার্সে রয়েছে, কামিন্দু মেন্ডিস রয়েছে। ব্রেন্ডন কার্সেকে নেওয়া হয়েছে ব্যাকআপের জন্য। ব্যাকআপে যদি কোনো প্লেয়ার চোট পায় তাহলে ব্রেন্ডন কার্সে খেলবে, না হলে কিন্তু ব্রেন্ডন কার্সে খেলবে না। ওই প্লেয়ার দলই পেত না। একদম শেষ মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদ মনে করেছে যে একজন বিকল্প হবে, বিকল্পর জন্য কিনে নিয়েছে, না হলে কখনোই তাকে কিন্তু কিনতো না। এই হলো ব্যাপার। আরসিবির স্পিন বোলিংটা দুর্বল, কিন্তু ফাস্ট বোলিংটা ভালো। ভুবনেশ্বর কুমার, জস হেজলউডের মতো বোলাররা রয়েছে, রাশিক সালাম, ইয়াজ দয়াল, লুঙ্গিয়েন গিডি, সুভাষ শর্মা। লুঙ্গিয়েন গিডিও হয়তো জস হেজলউডের ব্যাকআপ, রাশিক সালাম হলো হয়তো ভুবনেশ্বর কুমারের ব্যাকআপ, আবার ইয়াজ দয়ালের ব্যাকআপ হয়তো নুয়ান তুষারা অথবা মোহিত রাঠে অথবা অন্য কোনো প্লেয়ার। হ্যাঁ, জ্যাকব বেথেল বলে একটা প্লেয়ার কিনেছে, ইংল্যান্ডের প্লেয়ার। এই প্লেয়ারটার খেলা দেখার অপেক্ষায় আমি রয়েছি। প্লেয়ারটা কেমন ব্যাট করে, ভালো, দেখা যাক কেমন করে। আরসিবির অধিনায়ক নাকি বিরাট কোহলি হতে চলেছে, আরসিবির অধিনায়ক বিরাট কোহলি হতে চলেছে। আর পাঞ্জাবে বিজয় কুমার ভাসাকের মতো প্লেয়ার রয়েছে, মার্কো জনসন আর আকদীপ সিং রয়েছে। এই বোলিংটা মোটামুটি লাগছে। রাজস্থান রয়্যালসের বোলিংও ভালো, আরসিবির মোটামুটি বোলিং ভালো, হায়দ্রাবাদেরটা বেস্ট, আর পাঞ্জাবেরটা মোটামুটি। হরপ্রীত ব্রার রয়েছে। তারপর মূল কথা কি, পাঞ্জাব কিংস ওই শ্রেয়াসের পেছনে অতগুলো টাকা খরচা করে বোলিংটা অতটা ভালো করতে পারেনি, অতটা সেরা লেভেলে করতে পারেনি। করেছে মোটামুটি, বোলিং লাগছে মোটামুটি। হ্যাঁ, এই যে যুজবেন্দ্র চাহালকে কিনেছে, এটা যেমন ভালো সিদ্ধান্ত। যুজবেন্দ্র চাহাল একটা স্পিনার পেয়ে গেছে 18 কোটি টাকায়। এদিকে ইয়াস দয়াল, বরুণ চক্রবর্তী যদি আইপিএল নিলামে উঠতো তাহলে কত দাম পেতো? যেখানে চাহাল 18 কোটি টাকা পেয়ে যাচ্ছে, সেখানে তো বরুণ চক্রবর্তী আরও বেশি দাম পেতো হয়তো। এটাও হতে পারতো, বরুণ চক্রবর্তী যদি নিলামে উঠতো তাহলে হয়তো চাহালও কম দাম পেতে পারতো। তার কারণ অনেকে বরুণ চক্রবর্তীকে নেওয়ার চেষ্টা করতো, লিস্টে থাকতো বরুণ চক্রবর্তী, যেহেতু ধরে রেখেছে এই জন্য লিস্টে নেই। ওই জন্য যে কোনো মূল্যে চাহালকে নিতে হবে এটা ভেবে নিয়েছে, ওই জন্য চাহালের দাম উঠেছে। মানে পাঞ্জাব কিংসেরটা আমার কাছে মোটামুটি লেগেছে। মুম্বাইয়ের বোলিংটা খুব ভালো লাগছে। আল্লাহ গাজানফিরের মতো স্পিনারকে ফিরিয়ে এনেছে, মানে কলকাতা থেকে। আর দীপক চাহার, বোল্ট,
আর বুমরা, মানে ডেথ বোলিংয়ে বুমরা আর বোল্ট, আর প্রথম দিকে শুরুতে দীপক চার, একেবারে সেরা কিন্তু বোলিং অ্যাটাকটা লাগছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের থেকেও বোলিং অ্যাটাকটা আমার মতে সুন্দর লাগছে। আর হার্দিক পান্ডা তো আবার বল করবে, সে যেহেতু একজন অধিনায়ক তো ঠিকই, একজন অলরাউন্ডার বলতে গেলে। আর বলতে গেলে কি, সে তো অলরাউন্ডারই। আর সে সৈয়দ মুশফিক আলী ট্রফিতে কিন্তু অনবদ্য খেলছে। সৈয়দ মুশফিক আলী ট্রফিতে কি উইকেট নিচ্ছে, উইকেটের থেকেও মানে ব্যাট হাতে ভালো জ্বলে উঠছে। হার্দিক পান্ডা তো খেলবে এবার। মুম্বাই ইন্ডিয়ান্সেরই ভালো সেটা। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং অ্যাটাকটা বেশ শক্তিশালী লাগছে। আর যদি লখনৌ সুপার জায়ান্টসের কথা বলতে হয়, মহসিন খান, আবেশ খান, মাঙ্ক যাদবের মতো প্লেয়ার রয়েছে। এই দলটা মোটামুটি লাগছে। সামার জোসেফের মতো প্লেয়ারকে কিনেছে। লখনৌ সুপার জায়ান্টসের দলটা ভালো কিছু করতে পারবে নাকি সন্দেহ আছে। না ব্যাটিং ভালো লাগছে, না বোলিং ভালো লাগছে। ওই 27 কোটি টাকা একটা প্লেয়ার কিনতে গিয়ে ব্যাকআপ প্লেয়ারও সেরকম একটা নেয়নি, ওই দিক থেকে দুর্বল লাগছে, দুর্বল বলে মনে হচ্ছে। আর কলকাতার বোলিং, স্পিন বোলিংটা ভালো। বরুণ চক্রবর্তী রয়েছে, সুনীল নারিন রয়েছে, কিন্তু ফাস্ট বোলিংটা, দেশি বোলিংটা ভালো। হর্ষিত রানা, বৈভব আরোরা, উমরান মালিক। কিন্তু ফাস্ট বোলিংটা অ্যান্ডি নকিয়া, আর ওইদিকে কি নাম, স্পেন্সার জনসন। ওইটা যদি একটু ভালো হতো তাহলে আরও ভালো হতে পারতো কলকাতা নাইট রাইডার্সের। ওটাই হলো কলকাতার দুর্বলতা। আর কলকাতার দুর্বলতা হলো কলকাতার কোনো মানে সেরা কোনো অধিনায়ক নেই। হুট করে ভেঙ্কটেশ্বর অধিনায়কত্ব করবে, কেমন অধিনায়কত্ব করে এটা নিয়ে সন্দেহ আছে। আর গুজরাট টাইটান্সের বোলিংটা ভালো। সিরাজ, রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণা, টিমটাই ভালো। গুজরাটের টিমটাই কিন্তু বেশ ভালো লাগছে। যেমন ফাস্ট বোলিংটা ভালো, স্পিন বোলিংটাও খুব একটা খারাপ না। গুজরাট টাইটান্সের বোলিং অ্যাটাকে কি রাশিদ খান, সিরাজ, রাবাদা, জেরাল কোয়াসে, কৃষ্ণা, একজন বাদে একজন বোলার, মানে সেরা সেরা। গুজরাট টাইটান্সের বোলিংও ভালো, ব্যাটিংও ভালো। আর ওইদিকে দিল্লি ক্যাপিটালসেরও তাই। দিল্লি ক্যাপিটালসের বোলিংয়ে কিন্তু টি নাটরাজান, মিচেল স্টার্ক ডেথ বোলিং করার ক্ষেত্রে সেরা। কুলদীপ যাদব একেবারে সেরা সেরা রয়েছে কিন্তু দিল্লি ক্যাপিটালসেরটা ভালো। মুকেশ কুমার সেরা। চেন্নাই সুপার কিংসেরও কিন্তু বোলিংটা মোটামুটি ভালো লাগছে। নূর আহমেদের মতো প্লেয়ার রয়েছে, মাথিসা প্রাথিরানা রয়েছে, স্যাম কারান রয়েছে, খালিল আহমেদ রয়েছে। ওই দলও ভালো লাগছে। সেই জন্য তোমাদের মতে কোন দল শক্তিশালী লাগছে সেটা কমেন্ট বক্সে জানাও। 2025 আইপিএলে এই যদি বোলিং ভালো না থাকে, অনেক অনেক ম্যাচ ইজি ম্যাচ হেরে যায়। মানে এই ম্যাচ জেতার কথা একটা দলে, জিতে গেল আর একটা দল, মানে শুধুমাত্র বোলিং ভালো করার কারণে। এরকমও কিন্তু আইপিএলে হয়ে থাকে। এবার আইপিএলে নিলাম থেকে এরকম ভালো প্লেয়ার শুধু কিনতে হবে, ডেথ বোলিংটা করতে পারে এরকম ভালো প্লেয়ার কিনতে হবে, তাহলে ভালো হবে, না হলে কিন্তু সমস্যা। এবার যদি কোনো দল দুর্বল বোলিং অ্যাটাক তৈরি করে তাহলে কিন্তু হারবে। কেন, শক্তিশালী বোলিং অ্যাটাক না করলে কিন্তু জেতা যায় না, সেটা আগে থেকে বলে দিলাম। তো এখন দেখা যাক কী হতে চলেছে 2025 আইপিএলে। কোন কোন দল কীরকম বোলিং করে সেটা দেখা যাক। এটা যখন খেলা শুরু হবে তখনই বোঝা যাবে। তার আগে একটা ভিডিও করা দরকার ছিল যে বোলিং অ্যাটাকটা শক্তিশালী কোনটা, সেটা কিন্তু বলে দিলাম। আর বোলিং অ্যাটাকে দিল্লি ক্যাপিটাল যেরকম ওই যে ভালো ভালো বাহাতি পেসার নিয়েছে, তবে একজনের বিকল্প আরেকজনকে যেটা নেয় ওইটা আর কি বেস্ট। একটা প্লেয়ারের পরিবর্তে একটা প্লেয়ার, মানে ডানহাতি একটা দেশি প্লেয়ারের পরিবর্তে, যেমন আর কি হর্ষিত রানার বিকল্প ওমরান মালিক হতে পারে। কম টাকায় প্লেয়ার কিনেছে, এটা একটা ভালো কাজ করেছে। আর ওমরান মালিক হয়তো বল করবে কিন্তু ব্যাট করতে পারবে না, কিন্তু তাকে নিয়েছে, কম টাকায় পেয়ে গেছে, ওই জন্য শেষ দিকে মঈন আলীকে নিয়েছে। ডিজে ব্রাভোর কথা এটা একটা ভালো করেছে। মঈন আলীকে বলও করতে পারবে একদম। সুনীল নারিনের জাস্ট একদম সেরা ব্যাকআপ হলো মঈন আলী। এটা বুঝতেই পারতো না কলকাতা যদি ডিজে ব্রাভো না বলে দিত।